বিশ্বমানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ। মুক্তিযুদ্ধের প্রাক্কালে পৃথিবীর এই কোনায় যুদ্ধ সংগঠিত হলেও সেই সংবাদ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়েই। মূলত প্রভাবশালী কিছু গণমাধ্যমের বদৌলতে তখন অনেক দেশ এবং সচেতন মানুষের সমর্থন উপচে পড়ে বাংলাদেশের পক্ষে। স্বাধীনতাকামী নিপীড়িত বাঙালি জনগণ নিজ ভূখণ্ডকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাঁপিয়ে পড়লেও তখনকার বড় চ্যালেঞ্জ ছিল বিশ্বের কূটনৈতিক সমর্থন অর্জন। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারত সরকারের সহযোগিতা নেবার কথা আগেই জানিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু। সেই নির্দেশনা মেনেই বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে ১৯৭১ সালের ৪ এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন তাজউদ্দিন আহমেদ। সেদিন সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন ইন্দিরা গান্ধী। মূলত বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার আনুষ্ঠানিকতা এখানেই শুরু। সেদিন আলোচনা ফলপ্রসূ হলেও আন্তর্জাতিক মহলে স্বাধীন বাংলাদেশের গ্রহণযোগ্যতা পেতে জরুরি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র এবং সরকার গঠন। এতে করে যুদ্ধের সহযোগিতা সহ একটি স্বাধীন দেশে পাকিস্তান আক্রমণ করেছে এই বিষয়টি বিশ্ববাসীকে বোঝানো ভারতের পক্ষে সহজ হবে। এর প্রেক্ষিতে গঠিত হয় মুজিবনগর সরকার। আর আইনের ভাষায় ইংরেজিতে স্বাধীনতার ঘোষণাপত্র লিখেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। যদিও এর আগে ২৫শে মার্চের গণহত্যার একদিন পর ২৭ মার্চ শনিবার ভারতীয় সংসদের উভয় কক্ষেই পাকিস্তানি সৈন্যদের বর্বরতা নিয়ে নিন্দা বক্তব্য রাখেন ইন্দিরা গান্ধী। এর ৩ দিন পর ৩১শে মার্চ ভারতের লোকসভা বাংলাদেশের প্রতি সমর্থন জানায়। এরপর নানানভাবে মুজিবনগর সরকারকে সাহায্য সহযোগিতা করেছেন ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধের ধাত্রী বলা হয়ে থাকে। পাকিস্তানি হানাদারদের পাশবিক নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রায় ১ কোটি লোককে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিয়েছেন তিনি। প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বাংলাদেশের জন্য সমর্থক জুগিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ চলাকালে বিদেশি জনমত গঠনে লন্ডনে অবস্থানরত ব্যারিস্টার মওদুদকে পোস্টমাস্টার জেনারেল নিয়োগ করে মুজিবনগর সরকার। তখন লন্ডন থেকে বাংলাদেশ নামে ইংরেজি মুখপত্র নিয়মিত প্রকাশ পেতে থাকে। এছাড়া যুদ্ধের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গণহত্যা, ধর্ষণ, নৃশংসতা, ধ্বংসযজ্ঞ ও শরণার্থীদের দুর্ভোগ বহির্বিশ্বের গণমাধ্যম তুলে ধরায় বর্বরতার প্রকৃত ঘটনা জানতে পারে বিশ্ব। বিদেশি সাংবাদিকদের ওপর পাকিস্তানি চাপও ছিল ব্যাপক। ২৫শে মার্চ গণহত্যার আগে ঢাকায় অবস্থানরত প্রায় ২০০ জন বিদেশি সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রাখে পাকিস্তানি সেনাবাহিনী। জীবনের ঝুঁকি নিয়েও সেদিন কলম ধরেছিলেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্ক সহ আরও অনেকে। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র ছিল মূলত লন্ডন। তবে ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জনমত সৃষ্টিতে ব্যাপক সাহায্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে জঘন্যতম এই হত্যাযজ্ঞের প্রত্যক্ষ বর্ণনা নিয়মিত উঠে আসে ডেইলি টেলিগ্রাফ, বিবিসি, দ্য স্পেকটেটর, নিউ ইয়র্ক টাইমস, টরন্টো টেলিগ্রাম, সিডনি শনবার্গ সানডে টাইমস, সিডনি মর্নিং হেরাল্ড, নিউজ উইক, দ্য অবজারভার, ডেট্রয়েট ফ্রি প্রেস, উইকলি নিউজ এবং সিঙ্গাপুরের জাতীয় পত্রিকা নিউ নেশন সহ আরও অনেক পত্রিকায়। এ সময় ইরাক ও মিশর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায়। যুক্তরাষ্ট্রের জনগণ, দেশটির প্রচার মাধ্যম, কংগ্রেসের অনেক সদস্য মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সরকার, ইরান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে তথা পাকিস্তানকে সমর্থন করে। এসব খবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতাদের নজরে এলে তারাও বাংলাদেশের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেন। পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকোলাই পদগর্নি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে চিঠি দিয়ে আহ্বান জানান। গণহত্যার মাত্র ৮ দিনের মাথায় ২রা এপ্রিলের ওই চিঠিতে তিনি বঙ্গবন্ধুর গ্রেফতারে উদ্বেগ জানান এবং ইয়াহিয়াকে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যও বলেন। এছাড়া সোভিয়েত পত্রপত্রিকা, প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে।
জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভেটো দিয়ে বাতিল করে দেয় সোভিয়েত ইউনিয়ন। এছাড়াও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি সহ তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানায়। মুক্তিযুদ্ধে যখন সব পরাশক্তি জড়িয়ে যেতে থাকে, পাকিস্তান তখন যুক্তরাষ্ট্রের সহায়তায় চীনকে দলে ভেড়ায়। যুক্তরাষ্ট্রের নিক্সন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসেঞ্জার 1971 সালের জুলাই মাসে গোপনে পাকিস্তান ও চীন সফর করে সাক্ষাৎ করেন জেনারেল ইয়াহিয়া খান ও চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের সঙ্গে। এই ঘটনা জেনে যায় জাপান সরকার। এ সময় আমেরিকা বিরোধী জাপানও বাংলাদেশকে সমর্থন জানায়। শ্রীমতী ইন্দিরা গান্ধীর জীবনী গ্রন্থে তিনি লিখেছেন, 1971 সালের 7 জুলাই হেনরি কিসেঞ্জার দিল্লি গিয়ে তার বিশিষ্ট উপদেষ্টাদের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তানের সাথে যুদ্ধের মনোভাব থেকে ভারতকে বেরিয়ে আসা উচিত বলে পরামর্শ দেন। তিনি জানিয়ে দেন, ভারত পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। পাকিস্তান তার কূটকৌশলের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ঢাকার অবস্থা স্বাভাবিক এমন খবর প্রচারে 8 জন বিদেশি সাংবাদিককে ঢাকায় আনে পাকিস্তানি সেনাবাহিনী। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ নিয়ে ভুল খবর পৌঁছাতে শুরু করে। এ সময় বাঙালির আর্তনাদ অনুভব করেন বিখ্যাত সঙ্গীত দল দ্য বিটলসের লিড গিটারিস্ট জর্জ হ্যারিসন। 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্ক সিটির মেডিসিন স্কয়ারে আয়োজন করেন কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্টের পর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশের অবস্থা। এই কনসার্ট আয়োজনেও অন্যতম সহযোগী ছিলেন ভারতের পণ্ডিত রবিশঙ্কর। যুদ্ধের মোড় আরও ঘুরে যায় 9 আগস্টে ভারত রাশিয়ার মৈত্রী চুক্তিতে। ভারত কোনো কারণে আক্রান্ত হলে তাকে সহায়তা করবে সোভিয়েত। এই চুক্তির ফল বাংলাদেশই ভোগ করেছে। 1971 সালের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ব পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ভারত মহাসাগরে তাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করে। 12 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ভারত মহাসাগরে অন্তত 15টি রণতরী পাঠিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এসব রণতরীতে গাইডেড মিসাইল এবং পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনও রয়েছে। পত্রিকাটির আরেক খবর অনুযায়ী এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র 14 ডিসেম্বর পাকিস্তানের পক্ষে 9টি জাহাজ পাঠায়। তবে পাকিস্তান সেনাদের আত্মসমর্পণে গতিপথ বদলে ফেলে সেসব জাহাজ। যুদ্ধের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ভারতের এসব অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। শেষ দিকে সরাসরি ভারতীয় সামরিক সহযোগিতায় বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের জন্ম ইতিহাসের তাৎপর্যময় ঘোষণাটি আসে 1971 সালের 6 ডিসেম্বর। দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে বিপুল হর্ষধ্বনির মধ্যে শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা দেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে বিচার বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি আরও বলেন, আমরা তড়িঘড়ি করে বা আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহ এবং গণমানুষের সর্বাত্মক প্রতিরোধ সংগ্রাম দেখে আমাদের বিলক্ষণ মনে হয়েছে বাংলাদেশের মানুষকে আর কখনোই নিয়ন্ত্রণে রাখতে পারবে না পাকিস্তান। শ্রীমতী গান্ধীর বক্তব্য শেষ না হতেই পার্লামেন্টে উপস্থিত ভারতীয় সব জনপ্রতিনিধি এক কণ্ঠে জয় বাংলা, জয় বাংলাদেশ বলে হর্ষধ্বনি দিয়ে ওঠেন। সবাই নতুন রাষ্ট্রকে অভিনন্দিত করেন।